কেমন আছো সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা শোনা যায় পিছনে? পিছনে আচ্ছা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের নবম শ্রেণীর প্রথম ইংরেজি গ্রামার ক্লাস মনে আছে নাকি? জি স্যার। This is our first English grammar class and in section A, class 9. Section A না তোমরা? জি স্যার। So I hope inshallah we will enjoy our today's session and I hope you will help me. আমাকে সাহায্য করবে তো নাকি? জি স্যার। প্রথমে আমি একটা বাক্য লিখছি দেখো বোর্ডে, আজ খুব গরম। কথা সত্য কিনা? জি স্যার। শেষে আমি প্রশ্ন করছি তাই না? জি স্যার। আবার পরে আরেকটা বাক্য লিখছি, তোমার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তারপর কি লিখছি, তাই নয় কি? তো এই বাক্য দুটা মানে মূল বাক্য দেখো, আমি আজ খুব গরম, এটা ছিল মূল বাক্য তাই না? জি স্যার। তাই না এই মূল বাক্যটার সাপোর্টিং হিসাবে আমি আমার কথার সম্ভাব্যতা যাচাই করলাম। কি যাচাই করলাম? সেই সম্ভাব্যতাটা কি, যে আমি ঠিক বললাম কিনা। তাই না মানে কি, আমি যে কথাটা বলছি সেটা সত্য কিনা। তাহলে আমরা অনেক সময় এরকম করি না যে কথা বলি আবার কথার শেষে প্রশ্ন জুড়ে দেই। কি জুড়ে দেই? তাই নয় কি, ঠিক নয় কি, ঠিক নয় কি, তাই না? তো এরকম যখন আমরা কোনো বাক্য বলি, কোনো স্টেটমেন্ট দেই, সেই স্টেটমেন্টের এগেইনস্টে যখন আমরা কি করি, সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রশ্ন করি, সম্ভাব্যতা যাচাই করতে চাই যে আমি আদৌ ঠিক বলছি না ভুল বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি। এই যে বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দেই, বাক্যের শেষে এই প্রশ্নটা জুড়ে দেওয়া হয়েছে না? এটা তো মূল বাক্য ছিল, তাই না এটা কি মূল বাক্য? তাই না হচ্ছে এই মূল বাক্যটাকে আমি ঠিক বললাম না ভুল বললাম সেটা জানতে চাইলাম, তাই না? তো যখন খেয়াল করো সবাই, এই পিছনে খেয়াল করো, যখন আমরা কোনো বক্তব্যের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সেই বক্তব্যের শেষে প্রশ্ন জুড়ে দেই, প্রশ্ন করি, তখন সেটাকে বলা হয় জুড়ে দেওয়া প্রশ্ন। কি দেওয়া প্রশ্ন? জুড়ে দেওয়া প্রশ্ন। আরো সহজ করে যদি আমরা বলি, আমরা অধিকাংশই এখন ফেসবুক ব্যবহার সম্পর্কে ধারণা নাই এমন খুবই কম আছে, তাই না? দেখবো যে ফেসবুকের একটা অপশনই আছে ট্যাগ দ্য পিপল, ট্যাগ পিপল লেখা আছে। কোনো একটা ছবি তুমি আপলোড করবা, নিচে অপশন আছে ট্যাগ। তো ট্যাগ যখন করে দেই আমরা, প্লিজ কথা বলো না, খেয়াল করো, ট্যাগ করে দেওয়ার অর্থ হচ্ছে যে তুমি তোমার এই ছবিটি বা তোমার এই স্ট্যাটাসটি অথবা তোমার এই কথাগুলো আরো কোন কোন মানুষকে দিতে চাও, কোন কোন মানুষ না চাইলেও দেখতে হবে, বা কোন কোন মানুষের কাছে এই কথাগুলো যাবে। তো তখন আমরা ওই মানুষগুলোকে সিলেক্ট করে দিলে তখন আমার এই কথাগুলো, আমার এই লেখাগুলো সেই মানুষগুলোর কাছে চলে যায়, যায় কিনা? হুবহু এই কথাগুলো সেই মানুষের কাছে চলে যায়। তো আমি কি করি, সেই মানুষগুলোকে আমার এই কথার সাথে জুড়ে দেই। কি করি? জুড়ে দেই। তাহলে জুড়ে দেওয়ার ইংলিশ হলো ট্যাগ। ট্যাগ আরো মনে আছে তোমাদের নিশ্চয়ই, আমরা ক্লাস 7-এ সম্ভবত পড়ছিলাম মোরালিটি শপ, মনে আছে না? মোরালিটি সব সম্পর্কে ধারণা আছে? ক্লাস 7-এ আমরা পড়ছিলাম। ক্লাস 7-এ ক্লাস করার সুযোগ হয় নাই, যা বইটা ওইভাবে পড়ার সুযোগ হয় নাই তোমাদের মনে হয় নাকি? ওখানে একটা প্যাসেজ ছিল মোরালিটি শপ, নৈতিকতার দোকান। সেখানে বলা ছিল মানে নৈতিকতার দোকানটা এমন যে এখানে মালপত্র সব থাকবে, অল দ্য আইটেমস উইল বি হেয়ার অ্যান্ড দেয়ার উইল বি নো শপকিপার। সেখানে কোনো মানে মালিক থাকবে না, দোকানদার থাকবে না, অ্যান্ড এনিওয়ান ক্যান গেট বাই এনিথিং অ্যান্ড জাস্ট পুট দ্য মানি টু দ্য বক্স। যে কেউ যে কিছুই কিনতে পারবে, টাকাটা শুধু বক্সের মধ্যে ঢুকে রেখে চলে যাবে। কত সহজ না? মনে করে ডিসপ্লে করা আছে সবকিছু, যার যেটা দরকার 5 টাকা 10 টাকা লেখা আছে। ওখানে দেখবা অনেক সময়, যেমন এটা একটা মনে করো মার্কার, এখানে এই জায়গায় ধরো লেখা আছে যে 40 টাকা, 40, তাহলে এই 40 টাকাটা হলো প্রাইস ট্যাগ। প্রাইস ট্যাগ মানে কি, এই দামটা লিখে এখানে জুড়ে দেওয়া আছে। তাহলে দেখলেই আমি বুঝলাম কত টাকা, 40 টাকা। তাহলে আমি 40 টাকা ওই বক্সে রেখে চলে আসলাম। বুঝলে আমার কথা? তো অনেকেই প্রশ্ন করছিল ম্যাডামকে যে ম্যাডাম তাহলে এটা কেমন কথা হলো, যে যদি টাকা না দিয়ে চলে যায়, মানে যে কিনলো সে যদি টাকা না দিয়ে চলে যায় তখন কি হবে?
তখন বললো যে সে তো তার নৈতিকতার কাছে ছোট হয়ে যাবে। কারণ তুমি বা আমি বা আমরা যেই কোনো একটা খারাপ কাজ করি না কেন, বারবার মনের মধ্যে সেটা ঘুরতে থাকবে না? যদিও আমরা ফাঁকি দিয়ে আসলাম, কিন্তু মন, আমার বিবেক কি ফাঁকি, মানে বিবেক কি সেটাকে সায় দিবে? আমার বিবেক কি সেটা বলবে? একবার না একবার হলেও মনে পড়বে যে আরে ওখানে টাকা দিয়ে আসি নাই, টাকা দেওয়া উচিত, ঠিক কিনা? তাহলে যেটা বলছিলাম আমরা, যে আমরা মোরালিটি শপ, নৈতিকতার দোকান। কিসের দোকান? নৈতিকতার দোকান। আমরা ওখানে দেখি যে প্রাইস ট্যাগ লেখা থাকে, অথবা আমরা বিশেষ করে ফিক্সড প্রাইস শপগুলোতে যাই। ধরো রংপুরে যদি আমরা ওইভাবে রংধনু অথবা মনে করো জনতা, বিভিন্ন জায়গায় যখন আমরা পণ্য কেনাবেচা করার জন্য যাই, কেনার জন্য যাই, ওখানে দেখবো যে পণ্যের গায়ে লেখা আছে ফিক্সড প্রাইস এবং মূল্যটা লেখা আছে, নিলে নেন না নিলে যান, তাই না? তো ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া আছে, আটায় দেওয়া আছে। তাহলে ট্যাগ, ট্যাগ শব্দটা তো ক্লিয়ার নাকি? আর ট্যাগের সাথেই হলো মনে করো কোশ্চেন। কোশ্চেন মানে কি? তাহলে ট্যাগ কোশ্চেন মানে জুড়ে দেওয়া প্রশ্ন। কি প্রশ্ন? জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা যখন আমার বক্তব্যের শেষে, আমার স্টেটমেন্টের শেষে একটা প্রশ্ন সংযুক্ত করে দেই, জুড়ে দেই, তখন সেটাকে আমরা ইংলিশে বলি ট্যাগ কোশ্চেন, জুড়ে দেওয়া। যেমন আমি বললাম টুডে ইজ হট ডে, আজ খুব গরমের দিন। তো এখন এই হট ডে এর পরে দিস ইজ দ্য সেন্টেন্স, এটা কিন্তু বাক্য। এই বাক্যের শেষে আমি একটা প্রশ্ন জুড়ে দিব, এই প্রশ্নটাই হলো ট্যাগ কোশ্চেন। ঠিক আছে? এই প্রশ্নটাই হলো ট্যাগ। আচ্ছা, ট্যাগ কোশ্চেনের বুঝার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। ট্যাগ কোশ্চেন বুঝার আগে আমাদের সেন্টেন্স সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেন্টেন্স কি জিনিস? সেন্টেন্স মানে কি? বাক্য। সেন্টেন্স কাকে বলে কেউ বলতে পারবা? একজন বলো দেখি, বলো। বাক্য বলো। ওর জন্য একটু হাততালি দিই সবাই আমরা। তাহলে ওর কথাটাই বসো, ধন্যবাদ। ওর কথাটা আরেকজন ক্লিয়ার করে বলো দেখি জোরে। আর কে বলতে পারবা? হ্যাঁ বলো, তুমি বলো। তখন তাকে বাক্য বা সেন্টেন্স বলে। ধন্যবাদ, বসো। ওর জন্য একটু হাততালি দিই সবাই। তাহলে মূল বিষয় হলো যে এক বা একাধিক ওয়ার্ড হইতে হবে এবং সেটা অর্থপূর্ণ হইতে হবে। কি হইতে হবে? অর্থপূর্ণ। এখন আমি যদি মনে করে বললাম হাউস, সাপোজ মনে করো OWS লিখলাম হাউস, এটা কি কোনো অর্থ আছে? তাহলে এটা শব্দ হবে? তাহলে মনে করো লিখলাম আমি, তাহলে এটা তো লেটার একটা, কিন্তু অর্থ আছে কিনা? কথা বলো, আছে কিনা? আবার মনে করো ইয়েস, অর্থ আছে কিনা? আচ্ছা, তাহলে মাথায় রাখতে হবে যে এমন শব্দ যেটার অর্থ থাকতে হবে। কি থাকতে হবে? কি থাকতে হবে? অর্থ। আচ্ছা, অর্থবোধক শব্দ পাশাপাশি বসবে, বসে কি করবে? আমার মনের ভাব প্রকাশ করবে। এখন আমি যদি বলি আই ইয়েস মনে করো, তাহলে আমি হা, এটা কোনো বাক্য হইলো? তাহলে এটাকে আমরা বাক্য বলতে পারবো? ভালো করে বুঝো। আমি হা লিখলাম, তাহলে স্যার এটা দুইটারই তো অর্থ আছে, তাই না? পাশাপাশি বসলো, অর্থ প্রকাশ করলো আমি হা, তাহলে কি অর্থ প্রকাশ হয়ে গেল? তার মানে হচ্ছে শব্দের অর্থ থাকলেই আর পাশাপাশি বসলেই বাক্য হবে। বাক্য হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ধাপ আছে। ওই ধাপ, ওই ক্রাইটেরিয়ার মধ্যে যদি বাক্য, ওই শব্দগুলো বিন্যস্ত না হয়, শব্দগুলোকে সাজানো না থাকে, তাহলে সেটা বাক্য হতে পারে না। তার মানে বাক্য হতে গেলে কি লাগবে? ধাপ লাগবে। অর্থ থাকলেই হবে না, শব্দের অর্থ থাকলেই হবে না, পাশাপাশি বসলেই, এবং কোনোটা আগে বসতে হবে, কোনোটা পরে বসতে হবে। এখন মনে করো আমি যদি লিখি যে ডু আই, এটা ডু আই করি আমি, অর্থ প্রকাশ, মানে যদি ওইভাবে চিন্তা করি তাহলে ডুরও তো অর্থ আছে, আইয়েরও অর্থ আছে, কিন্তু তাহলে কি পাশাপাশি বসলেই অর্থ প্রকাশ করলো? করি আমি। কিন্তু আমি যদি এটাকে এভাবে সাজাই, আই ডু, আমি করি, তাহলে অর্থ প্রকাশ করে কিনা? করে কিনা? করে। তার মানে হচ্ছে সেন্টেন্স হতে গেলে কিছু সিকোয়েন্স ফলো করে, কিছু ক্রাইটেরিয়া ফলো করে, কিছু রুলস ফলো করে আগাইতে হবে। তার মানে সেন্টেন্সের যে বিষয়টা সব থেকে জরুরি, সেটি হলো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকতে হবে। কি থাকতে হবে? মানে সেন্টেন্সের ক্রাইটেরিয়ার মধ্যে যদি আমরা চিন্তা করি,
তাহলে সেন্টেন্সের শুরুতে কি থাকবে? Subject. মিনিমাম একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? Subject. তারপরে থাকবে হলো ভার্ব। কি থাকবে? Verb. তারপরে থাকবে অবজেক্ট। তার মানে এই তিনটা, যেটাকে আমরা বলি সাবজেক্ট, ভার্ব, Object. সেন্টেন্সের দুইটা অংশ মূলত, একটাকে বলা হয় সাবজেক্ট আর একটাকে বলা হয় প্রেডিকেট। প্রেডিকেট বলা হয়, কি বলা হয়? আর এই প্রেডিকেট স্টার্ট উইথ ভার্ব। এই প্রেডিকেটটা শুরু হয় ভার্ব থেকে। কি থেকে শুরু হয়? সাবজেক্টের পরে ভার্ব থেকে পিছনে যতটুকু আছে সবগুলোই প্রেডিকেটের অংশ। এর মধ্যে ভার্বও একটা অংশ, অবজেক্টও একটা প্রেডিকেটের অংশ। খেয়াল করো সবাই। তাহলে এবার একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব আমরা জানলাম যে কে কে সাবজেক্ট হবে, কে কে ভার্ব বসবে একটা সেন্টেন্সে, সেটা জানার দরকার আছে না? যে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কারা কারা বসতে পারে অথবা ভার্ব হিসেবে কারা কারা বসতে পারে। সাবজেক্ট হিসেবে বসতে পারে কারা, একটু দেখো। অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে নাউন বসতে পারে। কি বসতে পারে? Noun. তারপরে বসতে পারে কি? প্রোনাউন। কি বসতে পারে? Pronoun. তারপরে আর কারা বসতে পারে? নাউন ইন ইকুইভ্যালেন্ট, মানে নাউনের সমমান। সমমান কি জিনিস? মনে করো ও পিছনে কি করতেছে, এই খেয়াল করো। নাউনের সমমান কি জিনিস? মনে করো তুমি এসএসসি পাস করছো, তোমার আরেক বোন দাখিল পাস করছে। কি পাস করছে? Dakhil. আচ্ছা, দাখিল অর্থাৎ সে মাদ্রাসা থেকে পাস করছে, তার ওই পাসটাকে বলা হয় দাখিল পাস। আর তুমি স্কুল থেকে পাস করছো, এই পাসটাকে বলা হয় এসএসসি পাস। তাহলে এসএসসি পাস যে জিনিস, দাখিল পাস সেই একই জিনিস, তাই না? বাপ, কেউ বাপ বলে, কেউ আব্বা বলে, কেউ আব্বু বলে, একই জিনিস কিনা? সমান কিনা? যিনি বাপ তিনি বাবা, তিনি আব্বু। বুঝতেছো আমার কথা? Ji sir. তাহলে নাউন ইন ইকুইভ্যালেন্ট মানে হলো নাউনের সমমান। এখন বাক্যে সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন তো বসেই। পার্টস অফ স্পিচ কয়টা আছে আমরা জানি? 8টা। কয়টা? তাহলে নাউন প্রোনাউন বাদ দিলে আর কয়টা থাকে? আরো 6টা। আরো কয়টা? এখন এই 6টা পার্টস অফ স্পিচেরও তো শখ জাগে যে আমরাও সাবজেক্টের জায়গায় বসতে চাই, আমরাও সাবজেক্টের জায়গায় বসবো। কাদের আবদার সেটা? বাক্যের ওই যে অন্য যে 6টা পার্টস অফ স্পিচ তারাও চাচ্ছে যে আমরা কোথায় বসবো? সাবজেক্টের জায়গায় বসবো। তখন আমাদের করণীয় কি হবে? এখন ওই যে নাউন ইন ইকুইভ্যালেন্ট বলা আছে, নাউনের কথা হলো আমি সাবজেক্টের জায়গায় যে চেহারা নিয়ে বসি, তাহলে তোমাকে সেই চেহারা বানায় বসতে হবে। মানে আমি যে ড্রেস পরি, তোমাকে সেই ড্রেস পরে বসতে হবে। যেমন ধরো ভার্ব, মনে করো লেখা আছে, ধরো সাপোজ ওয়াক। কি লেখা আছে? ওয়াক। পদবীর দিক থেকে এটা ভার্ব, পদবীর দিক থেকে এটা কি? যখন আমি এর সাথে আইএনজি যোগ করলাম তখন এটা হয়ে গেল নাউন। তখন কি হয়ে গেল? ওয়াকিং। তার মানে হচ্ছে ওয়াক এই শব্দটা জন্মগতভাবে নাউন না। ওয়াকিং শব্দটা জন্মগতভাবে নাউন না, অর্থাৎ এর সৃষ্টি নাউন হিসাবে না। মামুনুর রশিদ, মামুন শব্দটার জন্মই হচ্ছে নাউন। Ji sir. কাউ, এটার জন্মটাই কি? নাউন, তাই না? কাউ শব্দটা নাউন না? Ji sir. তো এখন কিছু শব্দ জন্মগতভাবেই নাউন, আবার কিছু শব্দ আছে জন্মগতভাবে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তো যখন এরকম ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে আইএনজি যুক্ত করে, সন যুক্ত করে, মেন্ট যুক্ত করে, শিপ যুক্ত করে আমরা কি করি? অ্যাজ এ সাবজেক্ট হিসাবে বানাই, বাক্যের শুরুতে বসাই, তখনই সেগুলোকে বলি আমরা নাউন ইন ইকুইভ্যালেন্ট। বুঝছো আমার কথা? যে কেউ কেউ ভার্ব থেকে আসে, যেমন এই যে ওয়াক ভার্ব, তার সাথে আমি আইএনজি যুক্ত করলাম, তাহলে সেটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তার মানে সেটা কোথায় বসবে? কার জায়গায় বসবে? সাবজেক্টের জায়গায় বসবে। তাহলে মানে ভার্ব সাবজেক্ট হতে পারে, তবে সেক্ষেত্রে কিছু সাফিক্স অথবা প্রিফিক্স যোগে ওই নাউনের জায়গায় বা সাবজেক্টের জায়গায় তাকে বসতে হয়। তো যখন কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্ব, কোনো প্রিপজিশন এরকম কিছু সাফিক্স বা প্রিফিক্স সামনে অথবা পেছনে যুক্ত হয়ে বাক্যের শুরুতে বসে, তখন সেটাকে আমরা বলবো নাউন ইন ইকুইভ্যালেন্ট। এবং এই জায়গায় কারা কারা এরকম বসতে পারে? এই নাউন ইন ইকুইভ্যালেন্টের জায়গায় বসতে পারে পার্টিসিপল, তারপরে বসতে পারে জিরান, তারপরে বসতে পারে ইনফিনিটিভ, ফ্রেজ। মোটামুটি এই জিনিসগুলো
সাবজেক্টের জায়গায় বসতে পারে। এরপরে আসো ভার্বের জায়গায় কারা কারা বসবে। অক্সিলারি ভার্ব, এখন অক্সিলারি ভার্ব তার মানে এই শব্দগুলো নাউন, প্রোনাউন, নাউন ইকুইভ্যালেন্টের জায়গায় আমরা কি কি দেখলাম যে পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ এবং ফ্রেজ, এই শব্দগুলো মানে যে সন, শিপ, মেন এগুলো যুক্ত হয়ে বাক্যের শুরুতে বসতে পারে এবং সন যুক্ত হয়ে, শিপ যুক্ত হয়ে, মেন যুক্ত হয়ে যখন বসবে তখন সেগুলো কোনোটা পার্টিসিপল হবে, কোনোটা জিরান হবে, কোনোটা ইনফিনিটিভ হবে, কোনোটা ফ্রেজ হবে। যেমন টু ওয়াক ইজ গুড ফর হেলথ, টু ওয়াক সেটাকে আমরা বলবো তখন ইনফিনিটিভ, কি বলবো ইনফিনিটিভ। তো আমরা যখন আরো সেন্টেন্স আলোচনা করবো ট্রান্সফরমেশন তখন আরো বিস্তারিত আলোচনা করবো আমরা। এরপরে আসো ভার্বের জায়গায় কারা কারা বসে। একটা সেন্টেন্সে ভার্বের জায়গায় কারা কারা বসতে পারে জানার দরকার আছে না? ভার্বের জায়গায় বসতে পারে দুই ধরনের ভার্ব। কয় ধরনের ভার্ব? দুই ধরনের ভার্ব। অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি মানে কি? সাহায্যকারী বা সহায়ক ক্রিয়া বলি আমরা এটাকে, কি বলি? সহায়ক মানে কি? মানে যিনি সাহায্য করেন, সহায়তা করেন, তাই না? তাহলে অক্সিলারি ভার্ব যিনি মূলত বাক্যে অন্য আরেকটা ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে সহায়তা দান করেন এবং এই অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ অনেক ক্ষেত্রেই থাকে না, প্রিন্সিপাল ভার্বের সাথে সংযুক্ত হয় সে পূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে এই অক্সিলারি ভার্ব কয়টা এ সম্পর্কে ধারণা আছে তোমাদের? কয়টা? 12টা, কাছাকাছি গেছে, আরো আছে, একটু চিন্তা করে বলো। 24টা। কয়টা? ওর জন্য ওটা হাততালি দিই সবাই আমরা। তাহলে এই 24টা একটু দেখবো আমরা এখন কোন কোন 24টা অক্সিলারি ভার্ব এখানে আমরা আছে। অক্সিলারি ভার্বের মধ্যে ভাগ আছে 4টা। কয়টা আছে? এর মধ্যে প্রথম ভার্বটা আছে টু বি ভার্ব। আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে দেখা যায় ব্র্যাকেটে লেখা থাকে বি। কি লেখা থাকে? বি মানে বি দ্বারা কি বোঝায়? 5টা জিনিসকে বোঝায়। কয়টা জিনিসকে বোঝায়? am, is, are, was, were, তারপরে be, been, been, এই সবগুলোই হচ্ছে তোমার এই টু বি ভার্ব। যদিও এই বি, বিন, বিংটা ভিন্ন, এই 5টাকে আমরা সাধারণত বলি, কিন্তু বির মধ্যে বিও পড়ে, বিনও পড়ে, বিও পড়ে। বির সাথে আইনজি যুক্ত হলে বি হয়, আবার বির পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়? বিন হয়, আবার বি নিজেই তো ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে। আচ্ছা, এরপরে টু বির পরে হচ্ছে টু হ্যাভ ভার্ব। কি ভার্ব? টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? আচ্ছা, তারপর টু ডু ভার্ব কোনটা? ডু, ডিড, ডাজ। আর একটা ভার্ব হচ্ছে মডেল। মডেল অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি ভার্ব? এটা আছে 13টা। কতটা? ক্যান, কুড, তারপর শ্যাল, শুড, তারপর মে, মাইট, মে, আর কি আছে? হ্যাঁ, শুডু আছে। এরপরে উইল, উইলের সাথে কি হবে? উড, উইল, উড। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। তারপর আছে হলো ওট টু। কি আছে? ওট টু, ইউজড টু, গোয়িং, গোয়িং টু, নিড, ডার, মাস্ট। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এগুলো কি ভার্ব? তাহলে অক্সিলারি ভার্বের খেয়াল করো, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, আর একটা আছে মডেল অক্সিলারি ভার্ব। এই হলো টোটাল 24টা। তাহলে টু বি ভার্ব হচ্ছে কোনটা? am, is, are, was, are। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড। মডেল অক্সিলারি ভার্ব কি? ক্যান, শ্যাল, শুড, হ্যাঁ, তারপর উইল, উড, তারপর আউট টু না, ওট টু, ওট টু কি? ওট, ইউজ টু, গোয়িং টু, নিড, ডান, মাস্ট। আচ্ছা, এর মধ্যে এই আমরা টেন্সের কথা যদি বলি, এর মধ্যে ক্যান এবং মে এই দুইটা প্রেজেন্টকে নির্দেশ করে,
এবং ক্যান এবং মে এই দুইটা শব্দের অর্থ হলো পারা। ক্যান অর্থ পারা, মে অর্থ পারা। এই পারাটার মধ্যে আবার পার্থক্য আছে। তাহলে কোন পারাটা কি এটা জানার দরকার আছে না? দেখা যায় এখন। আচ্ছা, ক্যান দ্বারা যে আমরা পারা বলি সেই পারা হচ্ছে নিশ্চিত 100% পারি। আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটা করতে পারি, তার মানে পারি, এখানে কোনো ভুল হয় না। আর যখন আমরা বলবো আই মে ডু দ্য সাম, আমি অঙ্কটা করতে পারি, তার মানে অঙ্কটা হতেও পারে নাও হতে পারে। যখন কোনো কাজের সম্ভাব্যতা বোঝায়, পসিবিলিটি বোঝায়, হতেও পারে নাও হতে পারে, তখন আমরা সাধারণত মে ব্যবহার করি। আর ক্যান কখন ব্যবহার করি? যখন আমি কাজটা 100% পারবই এরকম হয়, সেক্ষেত্রে তখন আমরা ক্যান ব্যবহার করি। এখানে আরেকটা শব্দ আছে ওট টু আর শুড। শুড শব্দের অর্থ উচিত, ওট টু শব্দের অর্থ হলো উচিত, কিন্তু পার্থক্য হচ্ছে শুড অর্থ হলো উচিত, সেটা আমি করতেও পারি নাও পারি। আর ওট টু মানে করতেই হবে, অব্লিগেশন বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়, করাই উচিত, করতেই। তাহলে আমরা জানলাম যে ভার্ব সাবজেক্টের জায়গায় কারা কারা বসে আমরা জানলাম, আর ভার্বের জায়গায় কারা কারা বসে আমরা জানলাম না? যে ভার্বের জায়গায় দুই ধরনের ভার্ব বসতে পারে, অক্সিলারি অথবা, আর অক্সিলারির মধ্যে টোটাল 24টা আছে, এগুলো বাক্যে মানে প্রিন্সিপালের সামনে বসতে পারে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কোনগুলোকে বলবো আমরা? ওগুলো তো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, তোমরা বলো তো যে আমরা শোয়ার আগে কি করি? শোয়ার আগে, বিছানায় শোয়ার আগে বিছানায় উঠি, মশারি টানি। একেবারে শোয়ার আগে আগে কি করি? দাঁত ব্রাশ করি নাকি? ভাত খাই, তারপরে কে যেন বললো মশারি টানাই নাকি? হ্যাঁ, দোয়া পড়ি, তাই না? বিছানায় শোয়ার আগে দোয়া পড়ি না? আচ্ছা, এই খেয়াল করো সবাই, এখন প্লিজ কথা বলো না। আমরা বিছানায় শোয়ার আগে অনেক কিছু করি, কিন্তু আমরা শোয়ার আগে, বিছানায় শোয়ার আগে বসি নাকি লাফ দিয়ে শুয়ে পড়ি? হ্যাঁ, বিছানায় আগে বসি তারপরে শুই, নাকি না করে লাফ দিয়ে শুয়ে পড়ি? বুঝতেছো আমার কথা? তাহলে ওই বিছানায় শোয়া থেকে শুরু করে আবার বিছানায় উঠিয়ে আবার বিছানায় যাওয়ার আগ পর্যন্ত যা করি সবগুলোই হলো প্রিন্সিপাল ভার্ব। ওই যে বসলাম, শুইলাম, নাক ডাকলাম, সবগুলোই হচ্ছে কাজ। সবগুলো কি? আবার ওই যে মনে করো বিছানা থেকে উঠলাম, হাত নাড়লাম, কথা বললাম, দাঁত ব্রাশ করলাম, তাই না? এই হাত নড়া থেকে শুরু করে, দেখা থেকে শুরু করে, বলা থেকে শুরু করে যা বলতেছি, করতেছি, দেখতেছি, শুনতেছি, সেগুলোর ইংরেজি শব্দকেই বলা হয় প্রিন্সিপাল। বুঝলে এখনো নাকি না? বুঝছো? তার মানে আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা করি এগুলোর ইংরেজি শব্দই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা জানলাম যে ভার্ব বাক্যে কোনটা কোনটা বসে, সাবজেক্ট কোনটা কোনটা বসে জানলাম। আর অবজেক্ট যে আছে, মানে অর্থাৎ একটা বাক্যের আরো একটা অংশ আছে না, অবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় যারা যারা বসতে পারে, এই অবজেক্টের জায়গায় তারাই বসতে পারে। তাহলে মোটামুটি আমরা জানলাম যে একটা বাক্যে কোন কোন জায়গায় কারা কারা বসে। তাহলে আমরা এখন জানবো যে ট্যাগ কোশ্চেনে কারা কারা বসে। এতক্ষণ আমরা কি জানলাম? একটা সেন্টেন্সে কারা কারা বসে সেটা জানলাম না? সেন্টেন্সের ধারণাটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমি ট্যাগ কোশ্চেনের ধারণাটা ক্লিয়ার পাবো না। এই জন্যই আমি সেন্টেন্সের ধারণাটা আগে তোমাদের দিয়ে দিলাম, যে একটা সেন্টেন্সে তিনটে অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং এই সাবজেক্টের মধ্যে অবজেক্টের জায়গায় অনেক সময় কমপ্লিমেন্টও থাকে। আর এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের জায়গায় আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম যে সাবজেক্টের জায়গায় কারা কারা বসতে পারে, আমরা দেখলাম যে নাউন, প্রোনাউন অথবা নাউন ইন ইকুইভ্যালেন্ট পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ, ফ্রেজ এগুলো বসতে পারে। ভার্বের জায়গায় বসতে পারে অক্সিলারি অথবা প্রিন্সিপাল ভার্ব। আর অবজেক্টের জায়গায় কারা বসতে পারে? নাউনের জায়গায় যারা যারা বা সাবজেক্টের জায়গায় যারা যারা বসতে পারে তারাই অবজেক্টের জায়গায়ও বসতে পারে। এখন আমরা দেখব যে একটা ট্যাগ কোশ্চেনে কারা কারা আসলে বসে, বা ট্যাগ কোশ্চেনটা কেমন হবে। ঘন্টা দিয়ে দিল নাকি? আচ্ছা,
এই ত্যাগ কোশ্চেনের গঠনটা ফির উল্টা দেখছো, আগে ভার্ব পরে সাবজেক্ট। আচ্ছা একটা গল্প বলি, বলবো? তোমরা চুপ করলে বলবো, নাহলে তো বলবো না। আচ্ছা, সেটা হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, বাবা মা ভাই বোন সবাই মিলে তোমরা একটা পরিবারে আছো, ভাত যখন বেড়ে দেয় মা, মনে করো প্লেটে ভাত বাড়তেছে, তো ভাতের থালাটা প্রথমে কাকে দেয়? কথা কথা, কাকে দেয়? বাবাকে দেয়। তারপরে কাকে দেয়? ছেলে মেয়েকে দেয়, তাই না? তারপরে যদি থাকে উনি খায়, মা তারপরে থাকলে মা খায়, না হলে প্রথমে প্রথমে ওই প্লেটটা প্রথমে কাকে দেয়? কথা বলো না। তারপরে ছেলে মেয়েদেরকে দেয়, তারপরে যদি থাকে মা খায়। তো মূল বিষয় হলো বাংলা বাক্যের কথা যদি আমরা ওইভাবে বলি, যেমন আমি বললাম যে আমি ভাত খাই, এখন এই খাই হচ্ছে মা, আমি হচ্ছে বাবা, আর ভাত হচ্ছে মনে করো ছেলে মেয়ে। এখন খেয়াল করো, বাংলা বাক্যে যেটা হয় বাবাকে প্রথমে দেয়, তারপরে ছেলে মেয়ে, তারপরে মা, মা সবার শেষে খায়। আর ইংরেজি বাক্যে দেখো উল্টা, আই ইট রাইস, তাহলে আগে বাবা তারপর মা, থাকলে ছেলে মেয়ে, খাইলে খাইলো, না খাইলে নাই। কি বুঝছো আমার কথা? তাহলে ইংরেজি বাক্যে ক্রিয়াটা কোথায়? সাবজেক্টের পরে, অর্থাৎ বাবা মার পরে। আর বাংলা বাক্যে ক্রিয়াটা কোথায়? সবার শেষে। বাংলা বাক্যে ক্রিয়াটা কোথায় বসে? সবার শেষে বসে না? বুঝতেছো? বাংলা বাক্যে ক্রিয়া বসে সবার, আর ইংরেজিতে ক্রিয়া বসে কোথায়? সাবজেক্টের পরে। এখানে কিন্তু উল্টো হলো, এখানে আবার কি ক্রিয়া যেটা সেটা আগে, তারপরে বাবা, অর্থাৎ আগে মা তারপরে। এটা হচ্ছে আমাদের ওই যে চাকমাদের আছে না, বাংলাদেশের মাতৃতান্ত্রিক পরিবার আছে না, ক্লাস 8 এ প্যাসেজ পড়ছো না একটা, ওই যে বেদেদের পরিবার। আর ক্লাস 1 তোমরা নিজেরা পড়ছো তো, দ্য ইথনিক পিপল ইন বাংলাদেশ। তারপরে যে বেদেদের কথা বলা ছিল না, যে মহিলারা সাপ খেলা দেখায়, বাইরে ইনকাম করে, আর পুরুষেরা তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে বাড়িতে খেলা করে, তাই না? বাচ্চা কাচ্চাদের নিয়ে বাড়িতে খেলা করে, আর মহিলারা বাইরে সাপ খেলা দেখায়, তারপর মানুষের বাতের ব্যথা ওই যে কমায় দেয়, কামড় দিয়ে রক্ত চুষে নিয়ে বের করে কমায় দেয়। এইভাবে করে তারা বাইরে ইনকাম করে, আর পুরুষরা বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করে। তো ঠিক এখানেও এরকম হয়ে গেছে যে ট্যাগ কোশ্চেনে আগে ভার্ব বসে, তারপরে সাবজেক্ট। উল্টা হয়ে গেল না? আচ্ছা, আরো উল্টা কি জানো, এখানে আবার স্পেশাল জিনিস আছে, ভার্বের জায়গায় সব সময় অক্সিলারি ভার্ব বসে। ভার্বের জায়গায় কে বসে? এখানে কোনো ধরনের প্রিন্সিপাল ভার্ব বসার সুযোগ নাই। আমরা সেন্টেন্সে দেখলাম যে দুইটা ভার্ব ওরা মিলেমিশে বসে, অক্সিলারিও বসে, প্রিন্সিপালও বসে। একটা সেন্টেন্সে আমরা সেরকম দেখলাম না, কিন্তু ট্যাগ কোশ্চেনে দেখলাম উল্টা, এখানে ভার্ব মানে অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব বসতে পারবে না। আবার সাবজেক্টের জায়গায় ওরা ফিক্সড করে দিছে, সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসবে, নাউন বসতে পারবে না। কে বসতে পারবে না? নাউন বসতে পারবে না। তার মানে একেবারেই স্পষ্ট কথা যদি আমরা বলি যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে কে? অক্সিলারি ভার্ব। কে হবে? আর মানে ভার্ব হবে অক্সিলারি ভার্ব। আর সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হিসেবে কে বসবে? শুধুমাত্র কে বসবে? প্রোনাউন বসবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে, যদি আজকে ঘন্টা পড়ে গেছে, আগামীকালকে আমরা জানবো যে কোন কোন অক্সিলারি ভার্বগুলো বসবে, কোন কোন প্রোনাউনগুলো বসবে। তার মানে আমরা কিন্তু এখনো ট্যাগ কোশ্চেন শুরু করলাম না, ট্যাগ কোশ্চেনের বেসিক জিনিসগুলো আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামীকালকে আরো বিস্তারিত আলোচনা করব। যারা ক্লাসে এখানে অনুপস্থিত আছে তাদের সবাইকে জানাই দেব যে ক্লাস এখন নিয়মিত হবে ইনশাআল্লাহ। আর আজকে আমার এই ক্লাসটা কিশোরগঞ্জ উপজেলা অনলাইন স্কুলে দেয়া আছে, যারা অনুপস্থিত আছে চাইলে তারা বাসায় এই ক্লাসটা দেখে নিতে পারবে। তো ধন্যবাদ, ভালো থাকো। আগামীকালকে আমরা ইনশাআল্লাহ এর পরের অংশটা আলোচনা করবো ইনশাআল্লাহ।